নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় বিএনপি, আনুপাতিক পদ্ধতি মেনে না নেয়ার ঘোষণা। পিআর সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হতে দেয়া যাবে না, হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের। তারা ঘোষণা করেছে একটা নির্বাচনী রোডম্যাপ দেবে, তো আমরা দেখি তারা কি রোডম্যাপ দেয়। সকলের দাবি হলো পিআর পদ্ধতি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে হবে। আমরা পিআর পদ্ধতি কোনো মতেই মেনে নেব না, কারণ পিআর পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না, তারা বোঝেও না। ভোট পেছানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই অন্তর্বর্তী সরকারের, ফেব্রুয়ারিতেই নির্বাচন। নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখবেন। আমাদের স্যার নিজে ঘোষণা করেছেন, ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্বমানের ভোট আয়োজনে ইসিকে 40 লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। আগামী মাসে বাংলাদেশে আসছে ইইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। ডাকসু নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ছাত্র শিবির সমর্থিত প্যানেলের, উড়িয়ে দিলেন রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র সংগ্রহ করলেন 658 শিক্ষার্থী। পাথরের পর এবার বিছানাকান্দিতে প্রকাশ্যে বালু লুট, প্রভাবশালী চক্রের কবলে সিলেটের পর্যটন স্পট। প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা, সতর্ক অবস্থানে বিজিবি। মুক্তিপণ না পেয়ে হত্যার পর লাশ গুমের চেষ্টা। ফরিদপুরে নিখোঁজের 3 দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার। মূল হত্যাসহ আটক 2, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার অপেক্ষায় বিএনপি। অতীতে রাজনৈতিক বিবেচনায় যেসব ভোট কেন্দ্র করা হয়েছে সেগুলো বাতিলের দাবি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুপাতিক পদ্ধতি মেনে না নেয়ার ঘোষণা দিয়ে বলেন, নির্বাচনী নানা সংকটের একমাত্র সমাধান। বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর নানা প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে। এ সময় নানা স্লোগানে মুখরিত হয় চারপাশ। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি জানান, গেল ১.৫ দশকের নির্বাচনের ভোট কেন্দ্রগুলি ছিল উদ্দেশ্য প্রণোদিত, সেগুলো বাতিল করে ভোটার বান্ধব কেন্দ্র নির্ধারণের দাবি জানান রিজভী। ফ্যাসিবাদের আমলের ভোট কেন্দ্রগুলো ছিল, এইটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য। তারা ঘোষণা করেছে একটা নির্বাচনী রোডম্যাপ দেবে, তো আমরা দেখি তারা কি রোডম্যাপ দেয়। আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে সেই ভোট কেন্দ্রগুলি বাতিল করে ভোট কেন্দ্র তারা নতুনভাবে ঘোষণা করবেন। এদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নির্বাচনকে সামনে রেখে জনগণের সঙ্গে সংযত আচরণ করতে দলের নেতাকর্মীদের তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নির্বাচন আসন্ন, এই নির্বাচনে আমাদের তো জনগণের কাছে যেতে হবে, ভোটটা তো তারা দেবে। আমাদের কারো যে কোনো পর্যায়ে যে কোনো নেতা বা কর্মীর আচরণে যদি জনগণ অসন্তুষ্ট হয় তাহলে ক্ষতিগ্রস্ত তো দল হবে। নিজেরা তো এই কাজ করবেনই না, অন্য কেউ করলে সেটাকে বাধা দিবেন, আর না হলে অনভিপ্রেত সিচুয়েশন হতে পারে। এদিকে থাইল্যান্ডে চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি বলেন, পিআর পদ্ধতি মেনে নেবে না বিএনপি। আমরা পিআর পদ্ধতি কোনো মতেই মেনে নেব না, কারণ পিআর পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না, তারা বোঝেও না, তারা ঠিক মতো জানেও না। কোনোদিন এটা ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে, আর পিআর পদ্ধতি তো আমরা ইউজ না কোনোদিন, এটা প্রশ্ন উঠতে পারে না। দ্যাটস নট অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, ডাইরেক্ট যে গণতন্ত্রের যে অধিকার আমার, সেই অধিকারটা তো সেখানে দিতে হয়। নির্বাচনী নানা সংকটের একমাত্র সমাধান বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। নির্বাচন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। দেশে অনিয়ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নিয়ে উল্লেখ করে কাঙ্ক্ষিত সংস্কার ও বিচারের আগে নির্বাচন হতে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে দলটির সমাবেশে তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি নির্বাচনের আগেই হতে হবে। সংস্কার ও বিচার দৃশ্যমান না হলে জাতীয় নির্বাচনের সময় ঘোষণায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলেও দাবি করেন আমির। দেশের বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতির পক্ষে রয়েছে জানিয়ে দায়িত্বশীলরা কেন বিষয়টি আমলে নিচ্ছেন না এমন প্রশ্ন তোলেন রেজাউল করিম। পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এই দেশ সুন্দর হওয়া সম্ভব। পেশি শক্তি এবং কালো টাকার দৌরাত্ম এবং বিভিন্ন পর্যায়ে যে গুন্ডাদের তাণ্ডব, এটা বন্ধ হওয়ার একমাত্র পদ্ধতি হলো পিআর পদ্ধতি নির্বাচন। যতক্ষণ পর্যন্ত বিচার খুনিদের দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত পূর্বের নিয়মে এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না, হতে দেওয়া হবে না। নির্বাচন পেছানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই উল্লেখ করে আইন উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে ভোট আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। দুপুরে সচিবালয়ে উপদেষ্টা আরও বলেন, গুণগত পরিবর্তন হয়নি বলে রাজনৈতিক সুরে কথা বলছে দলগুলো। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। সংস্কারমূলক কাজ দ্রুততর করার জন্য আমরা যে ব্যারিস্টার তানিম শাওন আছে, অবৈতনিকভাবে আমাদের এখানে সার্বক্ষণিক একজন কনসালটেন্ট হিসাবে কাজ করছেন। চার বিভাগীয় সংস্কার কমিশনের আইন, নির্বাচন কমিশন সংস্কার কমিশন আইন, এগুলির মধ্যে যেগুলি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে করার কথা আর কি, আমার ধারণা আগামী 1-2 মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে। আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে 40 লাখ ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। সকালে সিইসির সঙ্গে বৈঠক শেষে ইইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিলার এ ঘোষণা দেন। জানান, আগামী মাসে বাংলাদেশে আসছে ইইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। বিভিন্ন সময়ে সহযোগিতা করার প্রস্তাবও দিয়েছে জোটটি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কমিশনে আসে ইইউ প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে রাষ্ট্রদূত জানান, নির্বাচন কমিশনকে 40 লাখ ইউরো সহায়তা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। We'll be here to ensure that there is a strong focus on citizen observation in the coming elections, and of course here also voter education. And here, as the European Union, we are determined to empower our partner. The European Union will provide a support package in excess of €4 million to help Bangladesh run elections in line with international standards. নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা তার সম্ভাব্যতা যাচাইয়ে আগামী মাসে একটি বিশেষজ্ঞ দল আসবে বাংলাদেশে। মিলার জানান, ইইউ প্রত্যাশা করে বাংলাদেশে আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে হবে। Context is right for us to deploy an election observation mission here in your country. So we are looking at feasibility and we are looking at the advisability. এর আগে গত 16 মার্চ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়ন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। অভিযোগ উড়িয়ে দিয়ে রিটার্নিং অফিসার বলেন, শিক্ষার্থীদের সুবিধায় একদিন সময় বাড়ানো হয়। তিনি জানান, নির্বাচনে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 658 শিক্ষার্থী। ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানোর ফলে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রার্থীদের ভিড়। ফরম সংগ্রহের পাশাপাশি জমা দেন অনেক প্রার্থী। তাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। আবাসন সংকট নিরসন ও ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দেন তারা। বিশ্ববিদ্যালয়ের জন্য যেন কোনো কাজ করতে পারি, এই জন্যই আসলে এই নির্বাচনটা করা। খেলার মাঠগুলোকে উন্নততর করার জন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ তৈরি করা ক্যাম্পাসে। ফরম জমা দেয় ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ছাত্র সংগঠনের প্রতি বিশেষ দরদ দেখাচ্ছে বলে অভিযোগ করেন ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। একটা দলের প্রতি অনেক বেশি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দরদ কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আর প্যানেল ঘোষণা না হলেও এদিন মনোনয়ন ফরম সংগ্রহ করেন ছাত্রদলের কয়েকজন নেতা। সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে
আমি 40,000 সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, নারী শিক্ষার্থীদের পক্ষে। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে শেখ তাসনিম ইমিকে ভিপি, মেঘমোল্লার বসুকে জিএস ও জাবির আহমেদ জুবেলকে এজিএস প্রার্থী করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে প্রতিরোধ পর্ষদ। ৭১-এর গণহত্যাকারী শক্তি, 24-এর গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব। কোনো আর লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন, কোনো সংগঠনের চাপে নয়, শিক্ষার্থীদের সুবিধার্থেই বাড়ানো হয়েছে মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের সময়সীমা। লেভেল প্লেইং ফিল্ড এখনো বর্তমান, আমাদের দিক থেকে এটাকে এনশিওর করার জন্য সর্বাত্মক চেষ্টা চলতেছে। বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ, আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসুর ভোট। শাকিন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। গ্যাসের দাম বাড়ানো নিয়ে চাপে সরকার, সাধারণ মানুষের কথা বিবেচনায় আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত জানালেন অর্থ উপদেষ্টা। মৌসুমের আগে আমদানি করা হচ্ছে পর্যাপ্ত সার। প্রভাবশালী লুটেরা চক্রের কবলে সিলেটের পর্যটন স্পটগুলো। সাদা পাথর ও রাংপানিতে পাথর লুটের পর এবার চক্রটির হাত পড়েছে বিছানাকান্দির বালুতে। পিয়াইল নদীতে বোমা মেশিন দিয়ে প্রকাশ্যে অবাধে চলছে বালু রুট। প্রশাসনের ভূমিকা নিয়েও বিস্তর অভিযোগ স্থানীয়দের। তবে সতর্ক অবস্থানের কথা জানিয়েছে বিজিবি। দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। অনেকটা মগের মুল্লুক বললেও যেন ভুল হবে না। দিনের আলোতেই প্রকাশ্যে পিয়াইল নদীতে চলছে অবাধে বালু উত্তোলন। একটু এগুলোই নয়নাভিরাম পর্যটন স্পট বিছানাকান্দি, কিন্তু এখানেও পড়েছে পাথর ঠেকো চক্রের ভয়াল থাবা। ক্ষতবিক্ষত চিহ্ন জানান দিচ্ছে প্রশাসনের দুর্বলতা। সাধারণ মানুষ বলছে, দিনে ও রাতে সমানতালে লুট হচ্ছে বিছানাকান্দির পাথর। প্রতিদিন রাতে এই জায়গায় নৌকা লাগায় পাথর নেয়, বুঝছেন, মেশিন চলতেছে, ওরা মানে অন্য সিস্টেমে চালাইতেছে। বিছানাকান্দি আকর্ষণীয় পর্যটন স্পট হলেও টুরিস্ট পুলিশের দেখা না পাওয়ার অভিযোগ রয়েছে বিস্তর। মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত তাদের দেখা পায়নি সময় সংবাদও। তারা তো মূলত ডেইলি আসে চলে যায়, দেখাশোনা করিয়ে চলে যায়। বিজিবির টহল থাকলেও কিভাবে হলো লুটপাট তা জানার চেষ্টা করে সময় সংবাদ। পাথর যে কখন নিছে, কিভাবে নিছে আমি সঠিক জানি না, কিন্তু আমি স্টিল নাও যতক্ষণ এখানে আসি আশা করি পাথর তো না, আমি বালু পর্যন্ত এখান থেকে হিলতে দেব না। তবে এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। সিলেটের পর্যটন স্পটগুলোতে ব্যাপক লুটপাটের ঘটনায় প্রশাসনের জড়িত থাকার অভিযোগ ওঠায় জেলা প্রশাসক ও কোম্পানিগঞ্জের ইউএনওর বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। আলাদা দুটি মামলায় একজন ইউপি চেয়ারম্যান সহ 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। সন্ধ্যার সময় আরো থাকছে। শান্তি আলোচনায় রাজি রাশিয়া ইউক্রেন জানালেন ট্রাম্প। পুতিন জেলেনস্কি বৈঠক আয়োজনে কাজ শুরুর ঘোষণা। কিয়েভকে নিরাপত্তা সহায়তার আশ্বাস। ফরিদপুরে নিখোঁজের 3 দিন পর ডোবা থেকে 4র্থ শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় 2 জনকে আটকের পর পুলিশ জানায় 15 লাখ টাকা মুক্তিপণ না পেয়ে হত্যার পর লাশ গুমে চেষ্টা করা হয়। সৌদি প্রবাসী শামীম তালুকদারের ছেলে তামিমকে মাছ ধরতে যাওয়ার কথা বলে নিয়ে যায় পূর্ব পরিচিত তুহিন শেখ। পরে পরিবারের কাছে ফোন দিয়ে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। 18 আগস্ট তুহিন শেখকে আটক করে পুলিশ। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। গ্যাসের দাম বাড়ানো নিয়ে চাপে রয়েছে সরকার, তবে উদ্যোক্তা ও সাধারণ মানুষের কথা মাথায় রেখে আপাতত দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারের ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। এ সময় মৌসুম সামনে রেখে দেশে পর্যাপ্ত সার আমদানি করা হচ্ছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমাদের একটা প্রেশার ছিল 1 মাস 2 মাস পর পর এলএনজির প্রাইস বাড়ানো গেছে। এইটা কিন্তু এনার্জি মিনিস্ট্রি ক্যালকুলেটর এভাবে আনছে, আমাদের বাড়ায়নি প্রাইস। এটা কিন্তু একটা ভালো দিক আর কি। ওইটাই মেইন ইম্প্যাক্ট আমরা চাচ্ছি যে এলএনজি যাতে অ্যাটলিস্ট সরবরাহ বাড়ে আর আমাদের উপর প্রেশারটা না থাকে যে আমরা বাড়াই। এটা বাড়ালে তো কনজিউমাররা যারা ইন্ডাস্ট্রিতে আছে তারা কিন্তু পছন্দ করবে না। অতএব আমাদের দৃষ্টিটা ওইদিকে বেশি আর কি, সাপ্লাইটা এসে করা আর প্রেশার। এখন ভবিষ্যতে কি হয় যদি এলএনজিতে আমরা যেটা প্রয়োগ করছি মোটামুটি রিজনেবল দামে আর কি।
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছে। শুধুমাত্র 2024-এর গণ অভ্যুত্থানে স্বেচ্ছাসেবক দলের 24 জন সহকর্মীকে আমরা হারিয়েছি। 24 জন সহকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরো বহু। প্রিয় সহকর্মীবৃন্দ, 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে আমরা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাহসী নেতা মরহুম শফিউল বারী বাবু সহ অনেক সহকর্মীকে হারিয়েছি। অনেক সহকর্মী বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন। আমি আল্লাহর দরবারে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অসুস্থ হয়েছেন, তাদের সুস্থতা কামনা করছি। প্রিয় উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আমার বিশ্বাস এবং দায়িত্বের জায়গা থেকে আমি প্রায় বলে থাকি একটি কথা। বিভিন্ন বক্তব্যে আমি সেই কথাটি তুলে ধরার চেষ্টা করেছি। 1971 সালে বাংলাদেশের 71 সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধ। 2024 সাল 1971 সালে সেই স্বাধীনতা যেটা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতা রক্ষার যুদ্ধ ছিল 2024 সাল। এর বাইরেও আমরা বলতে পারি দেশের 54 বছরের ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন গত 54 বছরে, তাদের এই আত্মত্যাগের প্রতিদান সম্ভব নয়, প্রতিদান দেওয়া সম্ভব নয়। এই সকল বীর শহীদদের কাছে আমরা যারা বেঁচে রয়েছি সহ সমগ্র বাংলাদেশ ঋণী। হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময় ইতিহাসের নৃশংসতম এক ফ্যাসিস্টের পতন এবং পলায়নের পর এখন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির নিজেদের মধ্যে নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি। বরং সকল শহীদদের কাঙ্ক্ষিত ইনসাফ ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে সেই শহীদদের রক্তের ঋণ এবং যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সেই আত্মত্যাগের ঋণ পরিশোধ করার এখন সময়ের দাবি বলে আমি বিশ্বাস করি। স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাই ও বোনেরা, দূর গ্রামের যে ছেলেটি কিংবা যে মেয়েটি যার হয়তো এখনো রাজধানীতে আসার প্রয়োজন পড়েনি বা আসেনি, কিংবা আমরা শহর অথবা গ্রাম যারা যেখানেই বসবাস করি না কেন, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের কারণে সমগ্র বিশ্ব এখন, যেমন আজকে আমি আপনাদের সামনে এখানে উপস্থিত আছি তথ্য প্রযুক্তির কারণে, সমগ্র বিশ্ব এখন সবার হাতের মুঠোয়। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। শান্তি আলোচনায় রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝেই পুতিনকে ফোন করেন ট্রাম্প। পুতিন ও জেলেনস্কির মধ্যে শিগগিরই বৈঠক আয়োজনের উদ্যোগ নিচ্ছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন জেলেনস্কিও। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।